ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে সুপ্রখান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আজকের ক্লাসে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটি পরীক্ষাকে টার্গেট করে একটা জিকে প্র্যাকটিস সেট করব। ঠিক আছে, তো আজকে প্রথম দিন প্র্যাকটিস সেটে। এতদিন আমরা পিওয়াই কিউ ক্লাস করেছি, তোমরা জানো। সেটা তোমরা আমাদের যে প্লেলিস্ট আছে সেখানে দেখতে পারবে। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা, তো প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যে এই প্রশ্নগুলোর উত্তরটা যদি তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্র্যাকটিসটা তোমাদেরই ভালো হবে। তাই প্রত্যেকটা প্রশ্নের মাঝে একটু করে তোমাদেরকে সময় দেব উত্তরটা কমেন্ট বক্সে দেওয়ার জন্য। তোমরা চেষ্টা করবে উত্তরটা দেওয়ার, ঠিক আছে? তো দেখো, প্রথম যে প্রশ্ন, চেরা জনপ্রিয়ভাবে বাঁশ নাচ হিসাবে পরিচিত কোন রাজ্যের একটি ঐতিহ্যগত সংস্কৃতির নাচ? বাঁশ নাচ বলতে কি ব্যাম্বো ডান্স, ঠিক আছে? ব্যাম্বো ডান্সের কথা বলা হয়েছে। এটা কোন রাজ্যের? উত্তরাখণ্ড, মিজোরাম, মণিপুর নাকি ঝাড়খণ্ড? তো দেখো, বাঁশ নাচ বা ব্যাম্বো ডান্স কোথাকার? উত্তরটা দাও তোমরা। এটা হচ্ছে তোমার মিজোরামের একটা খুব বিখ্যাত ডান্স, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ব্যাম্বো ডান্স। এরপর দেখো, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের একটা ডান্স রয়েছে তোমার ছোলিয়া, ঠিক আছে, একটা ডান্স রয়েছে ছোলিয়া, এটা এখানকার খুব বিখ্যাত। মণিপুর, থাংটা, লাই হারোবা। আর একটা হচ্ছে তোমার পুঙ্গ, ঠিক আছে। ঠিক সেরকম ঝাড়খণ্ডের হচ্ছে তোমার ছৌ নাচ, জানো তোমরা। তাছাড়া রয়েছে তোমার ঝুমুর, ঝুমুর এখানকার বিখ্যাত। আরেকটা হচ্ছে তোমার ফাগুয়া বা ফগুয়া, এটাও কিন্তু ঝাড়খণ্ডের বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখো, স্পাও নৃত্য ভারতের ড্যাশ অঞ্চলের অন্তর্গত? কচ্ছ, লাদাখ, সৌরাষ্ট্র, বুন্দেলখণ্ড। তো দেখো, স্পাও ডান্স, ঠিক আছে, স্পাও ডান্স হচ্ছে তোমার লাদাখের একটি ডান্স। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি নমিত যন্ত্র যা পণ্ডিত রামনারায়ণ, একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ, তাকে জনপ্রিয় করেছিলেন এবং আন্তর্জাতিকভাবে পরিচিত করেছিলেন? ম্যান্ডোলিন, গিটার, বীণা নাকি সারঙ্গী? তো দেখো, মেন প্রশ্ন যেটা এখানে রয়েছে, পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ঠিক আছে, ম্যান্ডোলিন, গিটার, বীণা নাকি সারঙ্গী? তো দেখো, উত্তরটা হচ্ছে কি সারঙ্গী। পণ্ডিত রামনারায়ণ একজন বিখ্যাত সারঙ্গী বাদক। সারঙ্গী বাদক আরো কয়েকটা নাম তোমরা একটু নোট করে নাও, খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা নাম হচ্ছে বুন্দু খান, বুন্দু খান। আরেকটা নাম হচ্ছে সাবরি খান, ঠিক আছে। আরেকটা নাম হচ্ছে আব্দুল লতিফ খান, লতিফ খান। এই তিনটা নাম সারঙ্গী বাদক হিসাবে খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ম্যান্ডোলিন, ঠিক আছে। ম্যান্ডোলিনের সাথে কে যুক্ত? ইউ শ্রীনিবাস, ঠিক আছে। ইউ শ্রীনিবাস হচ্ছে কিসের সাথে যুক্ত? ম্যান্ডোলিন। গিটার বাদক কে রয়েছে? তো তার নাম হচ্ছে প্রসন্ন, শুধু এইটুকু মনে রাখবে, প্রসন্ন, ঠিক আছে। আর বীণা বাদক যেমন হচ্ছে তোমার একটা আসাদ আলী খান, আসাদ আলী খান। দেখো, বীণার অনেকগুলো ভাগ আছে, রুদ্র বীণা, ঠিক আছে। তো বীণার এত ভাগ মধ্যে আমরা যাচ্ছি না, কয়েকটা গুরুত্বপূর্ণ নাম তোমরা শুধু নোট করো। আসাদ আলী খান, একটা হচ্ছে এস বালচন্দ্রন, আরেকটা নাম হচ্ছে তোমার জয়ন্তী কুমারেশ, জয়ন্তী কুমারেশ, ঠিক আছে। নেক্সট, নবরোজ উৎসব কোন ধর্মীয় সম্প্রদায়ের সাথে সম্পর্কিত? পার্সি, বৌদ্ধ, জৈন নাকি শিখ? তো দেখো, নবরোজ, তোমরা উত্তরটা দাও, ঠিক আছে, পজ করে দিতে পারো। নবরোজ যে উৎসব রয়েছে, এটা হচ্ছে তোমার পার্সি ধর্মের সাথে যুক্ত, ঠিক আছে। যারা পার্সি, তাদের যে নববর্ষ, পার্সিদের নববর্ষ হচ্ছে কি নবরোজ উৎসব, ঠিক আছে।
ঠিক সেরকম ভাবে বৌদ্ধদের কয়েকটা গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে। একটা হচ্ছে সাগা দাবা, আর একটা হচ্ছে তোমার লোসার। দেখো সাগা দাবা কি? সাগা দাবা হচ্ছে আমরা যেদিন বুদ্ধ পূর্ণিমা, ঠিক আছে, যেদিন আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করি সেই দিনে হচ্ছে সাগা দাবা পালন করা হয়। তো এই যে সাগা দাবা, এই নামটা হচ্ছে কোথায়? সিকিমে। সিকিমের যারা বৌদ্ধ আছে, বৌদ্ধ ধর্মের মানুষ রয়েছে, তারা বুদ্ধ পূর্ণিমাকে বলে সাগা দাবা। আর লোসার হচ্ছে তোমার তিব্বত এরিয়ায়, তিব্বতে যারা আছে তাদের নববর্ষ, তিব্বতী বৌদ্ধদের নববর্ষ হচ্ছে লোসার। এটা তোমরা কোথায় কোথায় দেখতে পাবে? এই লোসার উৎসব লাদাখে দেখতে পাবে, আর একটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এই দুটো জায়গায় এই উৎসবটা বিশেষ করে পালন করা হয়। জৈন ধর্ম, জৈন ধর্মের একটা উৎসব, যেমন একটা হচ্ছে মিচ্ছামিক্কড়ম। উৎসবটার নাম কি? মিচ্ছামিক্কড়ম। ঠিক আছে। আরেকটা হচ্ছে মহা অভিষেক। এগুলো হচ্ছে তোমার জৈন ধর্মের গুরুত্বপূর্ণ উৎসব। আর শিখদের হচ্ছে লোহরি। শিখদের হচ্ছে লোহরি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বিখ্যাত উৎসব মকর সংক্রান্তি কিছুদিন আগেই পার হয়েছে, তোমরা জানো, কোন মাসে অনুষ্ঠিত হয়? মার্চ, জানুয়ারি, জুলাই নাকি আগস্ট? তো দেখো মকর সংক্রান্তি কিছুদিন আগে আমরা পালন করছি, সেটা হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসে হয় মকর সংক্রান্তি। কবকে পালন করা হয় এটা? পৌষ মাসের যে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। দেখবে পশ্চিমবঙ্গে এটাকে অনেক জায়গায় পৌষ সংক্রান্তিও বলে। ঠিক আছে। তো এই মকর সংক্রান্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালন করা হয়। দেখবে প্রথমত বলে দিই, জানুয়ারি মাসের প্রত্যেক বছর 14ই জানুয়ারি বা 15ই জানুয়ারি, এই দুটো ডেটের মধ্যে একটা ডেটে হয়। যেমন এই মকর সংক্রান্তিকে তোমার যখন তামিলনাড়ুর দিকে যাবে তো সেখানে বলা হয় পোঙ্গাল। ঠিক আছে। তামিলনাড়ুতে কি বলা হয়? পোঙ্গল। আবার এই মকর সংক্রান্তিকে গুজরাটে কি বলা হয়? উত্তরায়ণ। ঠিক আছে। পোঙ্গল এবং উত্তরায়ণ দুটোই মকর সংক্রান্তিতেই পালন করা হয়, শুধু নামগুলো আলাদা। ঠিক আছে। নেক্সট, ভারত জনের নাম অনুসারে ভারতের নামকরণ করা হয়। ভারত নিচের কোন বেদে এই জনার প্রথম উল্লেখ পাওয়া যায়? দেখো, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ নাকি সামবেদ? তোমরা উত্তরটা করো, তারপর আমি এটা একটু ডিটেলসে আলোচনা করছি। ঠিক আছে। তো এটা উত্তরটা হচ্ছে তোমার ঋগ্বেদ। তোমরা জানো আমাদের যে চারটা বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, সেই বেদের মধ্যে ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন। ঠিক আছে। এবং ঋগ্বেদে একটা রাজা ছিল, তার নাম হচ্ছে ভারত। ভারত জন, একটা জন ছিল কি, এখন যেমন সাম্রাজ্য তখন বলা হতো জন। তো সেই জনের রাজা ছিল ভারত। এবং এবং তার নাম অনুসারে কি হয়েছে? ভারত নামটা হয়েছে। ঠিক আছে। ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে, ঠিক আছে, কোন বর্ণ প্রধানত কৃষিকাজ, ঠিক আছে, পরবর্তী কৃষিকাজ, পশুপালন এবং ব্যবসা করতো? ঠিক আছে। তো দেখো মানে কৃষিকাজ, পশুপালন এবং ব্যবসা কারা করতো? ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র নাকি বৈশ্য? তো এটা করতো কারা? যারা বৈশ্য। ঠিক আছে। তাদেরকে কি কাজ ছিল? তাদের হয় ব্যবসা করো বা পশুপালন বা কৃষিকাজ, এটা করতো বৈশ্যরা। ক্ষত্রিয়রা কি করত? সাম্রাজ্যের রক্ষা করা। ব্রাহ্মণরা শিক্ষা প্রদান। এবং শূদ্রদের কাজ হচ্ছে এই তিনটা বর্ণের লালন পালন করা, মানে এদের হয়ে চাকরের মতো কাজ করা। যদিও মূল যে ঋগ্বেদ সেখানে কিন্তু এই যে এখানে যে জাতি প্রথাটা রয়েছে না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেটা কিন্তু জন্মগত ছিল না। এখানে একটা জিনিস মনে রাখবে, আমাদের যে বেদ, ঠিক আছে, সেই বেদে কিন্তু এই যে চারটা ভাগ, এটা জন্মগত ছিল না, জন্মগত ছিল না। ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে এটাকে জন্মগত করেছে কিছু মানুষ, নিজের সুবিধার্থে এটাকে জন্মগত করেছে। কারণ
কি, যাতে তারা সমাজের একটা উঁচু স্তরে পৌঁছাতে পারে, তার কারণে তারা এই বিভেদটা তৈরি করেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সাংখ্য দর্শন সম্প্রদায় ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়? কুমারিল ভাট, কপিল, গৌতম নাকি পতঞ্জলি? তোমরা জানো আমাদের হিন্দু ধর্মে টোটাল 6টা কি রয়েছে, দর্শন রয়েছে। তার মধ্যে একটা দর্শন হচ্ছে সাংখ্য দর্শন। তো এই যে সাংখ্য দর্শন, এটা প্রতিষ্ঠিত করেছিল কে? কপিল মুনি। কি করেছিল? কপিল। তো এটা হচ্ছে 1 নম্বর দর্শন। আমি কি বললাম, আমাদের হিন্দু ধর্মে টোটাল 6টি দর্শন রয়েছে। এরপর প্রশ্ন হচ্ছে এই 6টা দর্শন কি কি? ঠিক আছে, 1 2 3 4 5 6। তো দেখো, একটা দর্শন হচ্ছে সাংখ্য দর্শন, একটা হচ্ছে সাংখ্য দর্শন। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে যোগ দর্শন, তৃতীয় হচ্ছে নয়া দর্শন, চতুর্থ হচ্ছে বৈশেষিক, আরেকটা হচ্ছে তোমার মীমাংসা, আরেকটা হচ্ছে তোমার বেদান্ত। তো তার মধ্যে এই যে সাংখ্য দর্শন, এটা কি বললাম, কপিল স্থাপিত করে। যোগ দর্শন হচ্ছে পতঞ্জলি, ঠিক আছে, নয়া হচ্ছে গৌতম, বৈশেষিক দর্শন হচ্ছে কোনাদ, ঋষি কোনাদ। বৈশেষিক দর্শনে কিসের নিয়ে আলোচনা করা হয়েছে? অ্যাটমকে নিয়ে। কাকে নিয়ে? অ্যাটম। এরপর হচ্ছে মীমাংসা। মীমাংসা দর্শনের লেখককে যামিনী, ঠিক আছে, বা এটার সংস্থাপক হচ্ছে যামিনী। আর একটা হচ্ছে বেদান্ত, বেদান্তের হচ্ছে ভদ্রয়ানা। ঠিক আছে, এই টোটাল 6টা হচ্ছে আমাদের দর্শন। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে 10 মণ্ডল বিভক্ত। ঋগ্বেদের কটি মণ্ডল রয়েছে? 34, 10, 8, 12। তো উত্তর করো। তো ঋগ্বেদে দেখো টোটাল 10টা মণ্ডল রয়েছে। কটা মণ্ডল? 10টা মণ্ডল রয়েছে। দেখো, ঋগ্বেদকে 10টি মণ্ডল এবং 128টি, সরি 1028টি সূক্ততে ভাগ করা হয়েছে। ঠিক আছে, 10টা মণ্ডল আর 1028 সূক্ততে ভাগ করা হয়েছে। তো এই 10টা মণ্ডলের মধ্যে 3টা মণ্ডল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 3 নাম্বার যে মণ্ডল রয়েছে, থার্ড, একটা হচ্ছে 9 নাম্বার মণ্ডল, আর একটা হচ্ছে 10 নাম্বার মণ্ডল। ঠিক আছে, তো এই যে 3 নাম্বার মণ্ডল রয়েছে, এখানে কিসের উল্লেখ রয়েছে? গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্রের লেখকটাকে ঋষি বিশ্বামিত্র। ঠিক আছে, 9 নাম্বার মণ্ডলে কিসের উল্লেখ রয়েছে? সোম দেবতা। অনেক জায়গায় প্রশ্ন আসে সোম দেবতা কত নাম্বার মণ্ডলে উল্লেখ রয়েছে। তারপর 10 নাম্বারে হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে পুরুষ সূক্ত। 10 নাম্বার মণ্ডলে পুরুষ সূক্তে কি রয়েছে? আমাদের যে 4টা বর্ণ, সেই 4টা বর্ণের উল্লেখ। 4টা বর্ণ কি কি এখনই বললাম। একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য, আর একটা হচ্ছে শূদ্র। এই 4টা বর্ণের উল্লেখ রয়েছে 10 নাম্বার মণ্ডলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? কেনা, কথা, মুন্ডক নাকি প্রশনা? তো দেখো, সত্যমেব জয়তে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো, এটা হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। সত্যমেব জয়তে, সত্যের জয় সর্বদা হবে। দেখো, আমাদের টোটাল যে উপনিষদ গুলো রয়েছে তার মধ্যে 3টা উপনিষদ থেকে আমাদের প্রশ্ন আসে। একটা হচ্ছে জবাল উপনিষদ, ঠিক আছে, একটা হচ্ছে মুন্ডক উপনিষদ, আর একটা হচ্ছে তোমার মহান উপনিষদ।
দেখো, এই যে জবাল উপনিষদ রয়েছে, এখানে চারটা যে আশ্রম, সেই চারটা আশ্রমের উল্লেখ রয়েছে। চারটা আশ্রম কি কি? একটা হচ্ছে ব্রহ্মচর্য, একটা হচ্ছে ব্রহ্মচর্য, একটা হচ্ছে গার্হস্থ্য, একটা হচ্ছে বানপ্রস্থ, আর একটা হচ্ছে সন্ন্যাস। এই হচ্ছে আমাদের টোটাল চারটা আশ্রম। আগে চারটা বর্ণ দেখেছি, এখানে চারটা আশ্রম। মুন্ডক উপনিষদে কি রয়েছে? সত্যমেব জয়তে। এবং মহান উপনিষদ থেকে আমরা কি নিয়েছি? বাসুদেব কুটুম্বকম। বাসুদেব কুটুম্বকম। তো আমাদের ভারতবর্ষে যে G20 সামিট হয়েছিল, বৈঠক হয়েছিল, সেখানে আমাদের যে থিম ছিল সেটা হচ্ছে বাসুদেব কুটুম্বকম। এই পৃথিবীর সবাই হচ্ছে আমাদের আত্মীয় বা পরিবার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত রিটগুলির মধ্যে কোনটি আদালত কৃতক একজন সরকারি কর্মকর্তাকে তার দাপ্তরিক দায়িত্ব পালনের জন্য জারি করা হয়? নিষেধাজ্ঞা, ম্যান্ডামাস, কো ওয়ারেন্টো, হোবিয়াস কর্পাস। দেখো, প্রশ্নটা বলতে চাইছে যে কোনো সরকারি কর্মচারী যদি তার কাজটা ঠিকঠাক ভাবে না করে তখন কোন রিট জারি করে। ঠিক আছে। দেখো, তো কোন রিট জারি করে? সেটা হচ্ছে ম্যান্ডামাস। ঠিক আছে। কে জারি করে? সুপ্রিম কোর্ট। তো ম্যান্ডামাসের যে অর্থ, তার অর্থ হচ্ছে আমি আদেশ দিচ্ছি। এটার অর্থ হচ্ছে আমি আদেশ দিচ্ছি। এরপর দেখো, আমাদের সংবিধানের ভাগ ৩, ঠিক আছে, আমাদের সংবিধানের ভাগ ৩, এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? মৌলিক অধিকার। তো এই ভাগ ৩-এর আর্টিকেল নাম্বার ৩২, যেটাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল রেমিডিজ, কনস্টিটিউশনাল রেমিডিজ। ঠিক আছে। তো এই আর্টিকেলে সুপ্রিম কোর্ট ৫ প্রকারের রিট জারি করতে পারে, ৫ প্রকারের রিট জারি করতে পারে। ঠিক আছে। ৫ প্রকারের রিট কি কি দেখো। একটা হচ্ছে তোমার হোবিয়াস কর্পাস, ঠিক আছে। একটা হচ্ছে ম্যান্ডামাস, একটা হচ্ছে কো ওয়ারেন্টো, কো ওয়ারেন্টো, একটা হচ্ছে তোমার প্রহিবিশন, আর একটা হচ্ছে তোমার সেরিওরারি। দেখো, এই ৫ প্রকারের রিট সুপ্রিম কোর্ট আর্টিকেল ৩২-এর ব্যবহার করে জারি করতে পারে। হোবিয়াস কর্পাস কি? হোবিয়াস কর্পাস হচ্ছে যে পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে তাকে ২৪ ঘন্টার মধ্যে সশরীরে কোর্টে পেশ করতে হবে। এটা হচ্ছে হোবিয়াস কর্পাস। ম্যান্ডামাস মানে কি? যদি কোনো সরকারি কর্মচারী নিজের কাজ না করে, কাজ না করে, তখন কি জারি করা হয়? ম্যান্ডামাস। তো এক্সাম্পল, এটা একটা, ধরো তুমি যে স্কুলে পড়ছো সে বা যে কলেজে পড়ছো, সেই স্কুল বা কলেজের টিচার একজন সরকারি কর্মচারী। তিনি যদি তার দায়িত্ব, যেমন সিলেবাস কমপ্লিট করা, সেটা যদি তিনি না করেন সময়ের মধ্যে, তখন তুমি সুপ্রিম কোর্টে গিয়ে ওই স্যারের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন দিতে পারো এবং সেই অ্যাপ্লিকেশনটা দেখে সুপ্রিম কোর্ট সেই স্যারের বিরুদ্ধে যে রিট জারি করবে সেটা হচ্ছে ম্যান্ডামাস। মানে কি? সরকারি কর্মচারী যদি নিজের দায়িত্ব পালন না করে তখন ম্যান্ডামাস। কো ওয়ারেন্টো কি? যদি কোনো সরকারি কর্মচারী তার অধিকারের বাইরে কাজ করে, অধিকারের বাইরে কাজ করে, তখন তার বিরুদ্ধে কো ওয়ারেন্টো জারি করে। যদি মনে করো একজন পুলিশ, তিনি একজন সরকারি কর্মচারী, তার কাজ হচ্ছে কি? চোরকে ধরা। সে যদি চোরকে না ধরে চোরকে সাজা দিতে চায়, সাজা দেওয়ার কাজ হচ্ছে কোর্টের, কিন্তু সেই কাজটা যদি পুলিশ করতে চায় তখন সেটা কি? তার অধিকারের বাইরে কাজ হয়ে যাচ্ছে। তখন সুপ্রিম কোর্ট যে রিট জারি করবে সেটা হচ্ছে কো ওয়ারেন্টো। প্রহিবিশন কি? দেখো, প্রহিবিশন এবং সেরিওরারি
এই দুটা রিট জারি করা হয় উচ্চ আদালত নিম্ন আদালতের জন্য। ঠিক আছে, কে করে? উচ্চ আদালত তার নিম্ন আদালতকে করে। উচ্চ আদালত নিম্ন আদালতকে করে বলতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জন্য এই দুটা রিট জারি করতে পারে, আবার হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে এই দুটা রিট জারি করে। প্রহিবিশন রিটটা কখন জারি করা হয়? প্রহিবিশন হচ্ছে যদি লোয়ার কোর্ট কোনো একটা জাজমেন্ট দিতে যায়, জাজমেন্ট দেওয়ার আগে। ঠিক আছে, আর একটা হচ্ছে সেরিওরারি, এটা হচ্ছে জাজমেন্ট দেওয়ার পর। এরপর দেখো আমি কি বললাম, আর্টিকেল 32 ব্যবহার করে সুপ্রিম কোর্ট এই 5 প্রকারের রিট জারি করতে পারে। ঠিক আছে, পারে তো করেছে। ঠিক একই প্রকার রিট আর্টিকেল 226 ব্যবহার করে হাইকোর্টেও কিন্তু করতে পারে। ঠিক আছে, তো হাইকোর্ট আর্টিকেল 226 ব্যবহার করে এবং সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 ব্যবহার করে এই 5 প্রকারের রিট জারি করতে পারে। ঠিক আছে, তার কারণেই ভাগ 3-কে ডক্টর বি আর আম্বেদকর কি বলেছিল? সংবিধানের আত্মা। সংবিধানের আত্মা মানে তুমি যে মৌলিক অধিকারগুলো পাও, সেই মৌলিক অধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 32। এটা যদি না থাকতো তাহলে কিন্তু তুমি তোমার মৌলিক অধিকারগুলোকে ব্যবহার করতে পারতে না। পরবর্তী প্রশ্ন, বর্ণিত ন্যায় বিচারটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন আকারে গৃহীত হয়েছে? রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, নাকি সবকিছুই ঠিক? তো এটা উত্তরটা করো তোমরা। দেখো আমাদের যে প্রস্তাবনায় কি প্রকারের জাস্টিসের কথা বলা হয়েছে বা ন্যায় বিচারের কথা বলা হয়েছে, সেটা কিন্তু এই তিনটি। ঠিক আছে, আমাদের সংবিধানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক এই 3 প্রকারের ন্যায়ের কথাই বলা হয়েছে প্রস্তাবনায়। তোমরা যদি প্রস্তাবনাটা ভালোভাবে পড়ো, সেখানে দেখবে আমাদের যে জাস্টিস সেটা ছিল 3 প্রকার। কি কি? একটা ছিল তোমার সোশ্যাল জাস্টিস, একটা ছিল ইকোনমিক্যাল জাস্টিস, আর একটা ছিল পলিটিক্যাল জাস্টিস। ঠিক আছে, এই ক্লাসগুলো তোমাদেরকে করিয়েছি। এরপর হচ্ছে দেখবে সেখানে লিবার্টি বা স্বাধীনতা কত প্রকারের দিয়েছিল দেখো। একটা হচ্ছে লিবার্টি অফ থট, মানে ভাবনা চিন্তা করা। ঠিক আছে, তারপর হচ্ছে লিবার্টি অফ এক্সপ্রেশন, তোমার ভাবনা চিন্তাটাকে ব্যক্ত করা বা মতটাকে প্রকাশ করা। একটা হচ্ছে ব্রিফ, একটা হচ্ছে ফেথ, আর একটা হচ্ছে ওরশিপ। তো এই 5 প্রকারের লিবার্টির কথা বলা হয়েছে কোথায়? আমাদের সংবিধানের যে প্রস্তাবনা সেইখানে। এবং ইকুয়ালিটি, ঠিক আছে, ইকুয়ালিটি হচ্ছে তোমার 2 প্রকারের বলা হয়েছিল, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস আর একটা হচ্ছে অপরচুনিটি। এখানে স্ট্যাটাস বলতে কিন্তু ফেসবুক বা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস নয়, এখানে স্ট্যাটাস বলতে সামাজিক যে বৈষম্য সেটাকে দূর করা। ঠিক আছে, যাতে একটা সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ সমান সম্মান পায়, সেই সেই দিকটা মানে স্থাপনা করাটাই হচ্ছে প্রস্তাবনার মূল উদ্দেশ্য। আর একটা হচ্ছে অপরচুনিটি বা অপরচুনিটি, যেটা প্রত্যেকটা মানুষ যাতে সমান সুযোগ পায় সরকারি ক্ষেত্রে। ঠিক আছে, আরেকটা আমাদের যে সংবিধানের প্রস্তাবনা রয়েছে সেখানে আমাদের দেশটাকে কিরকম ভাবে দেখানো হয়েছে, তো সেটাকে দেখানো হয়েছে SSDR। তোমাদেরকে বলেছিলাম এস ফর হচ্ছে কি, এস ফর হচ্ছে তোমার সোভারিন, মানে কি সম্প্রভু। আমরা আমাদের দেশ কারো উপর ডিপেন্ডেন্ট নয় এবং আমাদের যে ফরেন পলিসি রয়েছে সেটা আমরা নিজেরাই বানাই। আরটা হচ্ছে সোশ্যালিস্ট, সমাজবাদী, সেকুলার, ধর্ম নিরপেক্ষ, আমাদের কোনো ধর্ম নেই দেশের, ডেমোক্রেটিক, আর একটা হচ্ছে রিপাবলিক। এটা হচ্ছে আমাদের দেশ। যদি বলে আমাদের দেশ কি রকম, তখন বলবে আমাদের দেশ সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক। ঠিক আছে,
পরবর্তী দেখো, জীবনের অধিকার ব্যতীত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21-এ অন্য কোন অধিকারের কথা বলা হয়েছে? শিক্ষার অধিকার, স্বাধীনতার অধিকার, সমতার অধিকার নাকি খাবারের অধিকার? তো দেখো, আমাদের যে সংবিধান, সেই সংবিধানের ভাগ 3-র আর্টিকেল নাম্বার 21, সেখানে কি বলা হয়েছিল? লিবার্টি অফ লাইফ। ঠিক আছে, মানে জীবনের যে অধিকার, ঠিক আছে, সেটা দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 21। ঠিক একই রকমভাবে আর্টিকেল 21-এর এতে, ঠিক আছে, কি বলা হয়েছে? শিক্ষার অধিকারটাকে মৌলিক অধিকার করা হয়েছে এবং বলা হয়েছে 6 থেকে 14 বছরের যে শিশু, তাদের প্রাইমারি এডুকেশন বিনামূল্যে করাতে হবে, বিনামূল্যে করাতে হবে। ঠিক আছে, দেখো, একটা সংবিধান সংশোধন মনে রাখবে, 86 সংবিধান সংশোধন 2002। ঠিক আছে, তো এই সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানের দুটো জিনিস হয়। এক, আর্টিকেল নাম্বার 21A যুক্ত হয়, যেখানে বলা হয় 6 থেকে 14 বছরের শিশুদেরকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে, এবং আরেকটা হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো রয়েছে, মৌলিক কর্তব্য, সেখানে যে 11 নম্বর মৌলিক কর্তব্য রয়েছে সেটা যুক্ত হয়েছে। সেখানে কি বলা হয়েছে? যে 6 থেকে 14 বছরের শিশুদেরকে, বা তুমি বলতে পারো 0 থেকে 14 বছরের শিশুদেরকে যে প্রাথমিক শিক্ষা, সেটা বাবা মায়ের দেওয়াটা কর্তব্য। ঠিক আছে, পরবর্তী দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনা চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস এবং দেশের স্বাধীনতা প্রদান করা হয়। এখনই বললাম লিবার্টি অফ থট, থট মানে হচ্ছে চিন্তা, এক্সপ্রেশন মত প্রকাশ, তারপরে ব্রিফ বিশ্বাস, আর একটা হচ্ছে ফেথ অ্যান্ড অ্যান্ড কি, সেটা হচ্ছে ওরশিপ ছিল, একটু আগেই বলেছি। ঠিক আছে, ওরশিপ, তো এটা হচ্ছে তোমার উপাসনা। পরবর্তী প্রশ্ন দেখো, মৌলিক কর্তব্য ড্যাশকে সম্বোধন করা হয়? সরকার, আইনসভা, রাষ্ট্র নাকি নাগরিক? তো এটার উত্তর করো। দেখো, মৌলিক কর্তব্য, ঠিক আছে, এটা হচ্ছে তোমার একজন নাগরিককে সম্বোধন করে। মৌলিক কর্তব্য হলো কার? যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে আমাদের সংবিধানে, এগুলো কাকে দেওয়া হয়েছে? আমাদের নাগরিককে, প্রত্যেকটা ভারতীয়কে। ঠিক আছে, তো দেখো, আমাদের সংবিধানের সংবিধানের ভাগ 4A, এখানে মৌলিক কর্তব্যকে নিয়ে আলোচনা করা হয়েছে, এবং তার জন্য যে আর্টিকেলটা রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 51A। এরপর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে ভাগ 4A, এটা তো মূল যে সংবিধান সেখানে ছিল না, তাহলে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে যুক্ত করা হয়? তো মনে রাখবে, 42তম যে সংবিধান সংশোধন 1976-এর হয়েছে, সেই সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। এবং আমাদের যে মূল সংবিধান, মানে প্রথমবার সংবিধান সংশোধন হওয়ার পর মৌলিক কর্তব্য ছিল 10টি। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে 86তম সংবিধান সংশোধন হয় 2002 সালে, এবং আরও একটা নতুন মৌলিক কর্তব্য যুক্ত হয়, এবং বর্তমানে রয়েছে 11টি। যেটা আগের প্রশ্নে তোমার সাথে আলোচনা করলাম, সেটা কি, যে 0 থেকে বা 6 থেকে 14 বছরের শিশুদেরকে প্রাইমারি এডুকেশন দেওয়াটা একজন বাবা মায়ের কর্তব্য। ঠিক আছে, বা অভিভাবকের কর্তব্য। এরপর দেখো, এই যে মৌলিক কর্তব্য, এটাকে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে কোন দেশের সংবিধান দেখে? সেটা হচ্ছে রাশিয়ার যে সংবিধান, সেই সংবিধানে দেখে আমরা এটা যুক্ত করেছি এবং সেখান থেকে নিয়েছি। এবং এটা যুক্ত করার জন্য একটা আমরা কমিটি গঠন করেছিলাম, সেটা হচ্ছে সর্দার সোয়ার্ন সিং কমিটি। ঠিক আছে, সর্দার সোয়ার্ন সিং কমিটি। পরবর্তী, নিচের কোন নদীটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় না? দেখো, পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় না, তার মানে কি, আমাদের ভারতের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় না। ঠিক আছে, দেখো, আমাদের এদিকটা হচ্ছে পূর্ব দিক, আর এদিকটা হচ্ছে পশ্চিম দিক। কি বলছে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় না, এরম
এরমভাবে প্রবাহিত হয় না। নর্মদা, কাবেরী, তাপ্তি নাকি মাহি? তো দেখো, পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় না যে নদীটি, এখানে প্রশ্নটা কেমন ভাবে ভুল করবে জানো? যখনই দেবে না পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত, তোমরা বলে দেবে যে পূর্ব থেকে কোন নদীগুলা প্রবাহিত হয়, কিন্তু প্রশ্নটা যে কমপ্লিট পড়তে হবে সেটাই তোমরা পড়বে না, ঠিক আছে? তো উত্তরটা হচ্ছে কাবেরী। কাবেরী নদীর যে গতিপথ সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? এরপর দেখো, পরীক্ষাতে কিন্তু পূর্ব থেকে প্রবাহিত নদীগুলোর নাম আসে, তার মধ্যে যে কয়েকটা নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় সেগুলো একটু নোট করে নাও, ঠিক আছে? যেগুলোকে বলা হয় পশ্চিম বাহিনী নদী, এটা হচ্ছে সরাবতী, ঠিক আছে? একটা হচ্ছে মাহি নদী, একটা হচ্ছে নর্মদা, আর একটা হচ্ছে তাপ্তি, আর একটা হচ্ছে তোমার পেরিয়ার, আর একটা হচ্ছে লুনি, ঠিক আছে? তো দেখো, এই যে কয়েকটা নদী রয়েছে এগুলোকে হচ্ছে পশ্চিম বাহিনী নদী বলে, পশ্চিম বাহিনী নদী। তোমরা জানো আমাদের দেশে বেশিরভাগ নদী কিন্তু পূর্ব বাহিনী, পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যায়, কিন্তু এই কয়েকটা নদী যা পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে যায়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নাথপা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্প নিচের কোন নদীর উপর অবস্থিত? উত্তরটা করো। দেখো অপশনগুলো যেগুলো রয়েছে, একটা হচ্ছে সতলুজ, ঝেলাম, চেনাব নাকি পদ্মা। তো নাথপা ঝাঁকড়ি এটা কোন নদীর উপর আছে? সতলুজ নদীর উপর, ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় নাগার্জুন সাগর বাঁধ, বা সব থেকে বড় প্রশ্ন এখানে একটা রয়েছে, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প সেটা হচ্ছে তোমার কয়না জলবিদ্যুৎ প্রকল্প। কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। চলো নেক্সট, কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর তীরে অবস্থিত? সরাবতী, নর্মদা, ইন্দ্রাবতী নাকি গঙ্গা? কপিলধারা যে জলপ্রপাত এটা ইন্দ্রাবতী নদীর উপর আছে। কোন নদীর উপর? ইন্দ্রাবতী, ঠিক আছে? এরপর দেখো কয়েকটা জলপ্রপাত, যেমন একটা হচ্ছে কুঞ্চিকল, কুঞ্চিকল জলপ্রপাত এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার কর্ণাটক, কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে? তারপর হচ্ছে দুধসাগর, দুধসাগর জলপ্রপাত এটা হচ্ছে গোয়াতে অবস্থিত। কোথায়? গোয়া। 3 নম্বর হচ্ছে যোগ, এই জলপ্রপাতটাও কিন্তু কর্ণাটকে অবস্থিত। আরেকটা হচ্ছে তোমার শিব সমুদ্রম, শিব সমুদ্রম জলপ্রপাত এটা কোথায়? কর্ণাটক, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের সবচেয়ে উঁচু বাঁধ? ইন্দ্রসাগর বাঁধ, তেহরি বাঁধ, মেট্টুর বাঁধ নাকি হচ্ছে তোমার কয়না বাঁধ? তো ভারতের সর্বোচ্চ যদি বলা হয় সব থেকে বড়, সেটা হচ্ছে কয়না, এবং সবচেয়ে উঁচু যদি বলা হয় সেটা হচ্ছে তোমার তেহরি বাঁধ। সব থেকে উঁচু হচ্ছে তোমার তেহরি বাঁধ, ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত, এবং এটার উচ্চতা হচ্ছে 260.5 মিটার। মনে রাখবে এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় সব থেকে উঁচু বাঁধ, ঠিক আছে? আচ্ছা, মেট্টুর বাঁধ কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত, এবং কাবেরী নদীর উপর। কাবেরী নদী কোথায় অবস্থিত? তামিলনাড়ু, ঠিক আছে? আচ্ছা, তেহরি বাঁধ কোন নদীর উপর? ভাগীরথী, ভাগীরথী নদীর উপর।
ঠিক আছে। আর ইন্দ্রসাগর বাঁধ, এটা হচ্ছে তোমার নর্মদা নদীর উপর, নর্মদা রিভার। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরবর্তী দেখো, নিচের কোন নদীটি দক্ষিণ গঙ্গা নামে জনপ্রিয়? তুঙ্গভদ্রা, গোদাবরী, পেরিয়ার নাকি কৃষ্ণ? বা এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে কৃষ্ণা। তো দেখো, দক্ষিণ গঙ্গা বলা হয় তোমার গোদাবরী নদীকে। কাকে বলা হয়? গোদাবরী নদীকে বলা হচ্ছে দক্ষিণ গঙ্গা। এটা কোথায় উৎপত্তি জানো? নাসিক, মহারাষ্ট্র। একটা পাহাড় থেকে উৎপত্তি হয়েছে, যে পাহাড়টার নাম হচ্ছে ত্রয়ম্বকম পাহাড়। ত্রয়ম্বকম। পরবর্তী, বিশ্বের বৃহত্তম রিভারাইন দ্বীপ। রিভারাইন বলতে কি? নদী দ্বীপ। রিভারাইন বলতে নদী দ্বীপ। মাজুলি কোন নদীতে অবস্থিত? ব্রহ্মপুত্র, কোসি, সতলুজ নাকি গঙ্গা? তো বলো, মাজুলি আইল্যান্ড যেটা বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ, এটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। এবং কোন রাজ্যে? এটা হচ্ছে আসাম। ঠিক আছে, নেক্সট, ফুসফুসের সবচেয়ে সরু এবং অসংখ্য টিউবকে কি বলা হয়? সব থেকে সরু এবং অসংখ্য যে টিউব রয়েছে না, সেগুলাকে কি বলা হয়? ব্রঙ্কাস, অ্যালভিওলি, ব্রঙ্কিউল নাকি হিলিয়াম? সেটা হচ্ছে ব্রঙ্কিউল। ঠিক আছে, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ সরু সরু টিউব, এগুলাকে বলা হচ্ছে ব্রঙ্কিউল। তো এই ব্রঙ্কিউলের কাজ কি? ব্রঙ্কিউলের কাজ হচ্ছে, আমরা যে হাওয়াটা নিচ্ছি না, যে অক্সিজেনটা নিচ্ছি, বা আমরা তো অক্সিজেন নিচ্ছি না, সব কিছুই নিচ্ছি, একটা হাওয়া আমরা নিচ্ছি। তো এই যে হাওয়াটা নিচ্ছি, এই ব্রঙ্কিউলের কাজ হচ্ছে এই ব্রঙ্কিউল থেকে হাওয়াটাকে কোথায় পৌঁছে দেওয়া? অ্যালভিওলায়ে পৌঁছে দেওয়া। ঠিক আছে, কোথায়? অ্যালভিওলায়ে পৌঁছে দেওয়া। অ্যালভিওল, এই যে অ্যালভিওল। ঠিক আছে, এইখানে পৌঁছে দেওয়াটাই হচ্ছে ব্রঙ্কিওলের কাজ। আর অ্যালভিওল যে রয়েছে না, এগুলার কাজ কি জানো? এগুলার কাজ হচ্ছে এখানের মধ্যে গ্যাস এক্সচেঞ্জ হয়। কি হচ্ছে? গ্যাস এক্সচেঞ্জ। এখানের মধ্যেই আমরা হার্ট থেকে কি নিচ্ছি? CO2 নিচ্ছি, এবং হার্টকে কি দিচ্ছি? অক্সিজেন দিচ্ছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। সেলুলোজ কোন ধরনের পুষ্টির উদাহরণ? সেলুলোজ, ঠিক আছে, চর্বি, কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি ভিটামিন? তো এটা উত্তর হচ্ছে তোমার কার্বোহাইড্রেট। ঠিক আছে, নেক্সট, ট্রিপসিন নিচের কোনটিতে থাকে? পিত্তরস, গ্যাস্ট্রিক রস, লালা নাকি অগ্নাশয় রস? ট্রিপসিন হচ্ছে এক ধরনের এনজাইম। কি? এক ধরনের এনজাইম। কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের অগ্নাশয়ে থাকে। দেখো, গ্ল্যান্ড দু প্রকার, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। একটার থেকে হরমোন ক্ষরণ হয়, একটার থেকে এনজাইম ক্ষরণ হয়। তো অগ্নাশয় হচ্ছে কি, এখান থেকে মিক্স গ্ল্যান্ড বলা হয়। কেন বলা হয় জানো? এখান থেকে হরমোন এবং এনজাইম, ঠিক আছে, হরমোন এবং এনজাইম এই দুটাই ক্ষরণ হয়। কোথা থেকে? আমাদের প্যানক্রিয়াস থেকে। ঠিক আছে, কি কি হরমোন ক্ষরণ হয়? একটা হচ্ছে ইনসুলিন, একটা হচ্ছে ইনসুলিন, একটা হচ্ছে গ্লুকাগন, আর একটা হচ্ছে তোমার সোমাটোস্ট্যাটিন। আর এনজাইম কি কি ক্ষরণ হয়? তিনটা, একটা হচ্ছে এমাইলেজ,
অ্যামাইলেজ, একটা হচ্ছে তোমার লাইপেজ, আর একটা হচ্ছে ট্রিপসিন। ঠিক আছে, এই তিনটা এনজাইম ক্ষরণ হয়। অ্যামাইলেজের কাজ কি? এটা হচ্ছে কার্বোহাইড্রেটকে, অ্যামাইলেজের কাজ হচ্ছে কার্বোহাইড্রেটকে সুগারে পরিণত করে। লাইপেজের কাজ কি? ফ্যাটকে ভেঙে ফেলা, ব্রেকডাউন অফ ফ্যাট। আর ট্রিপসিনের কাজ হচ্ছে কি? প্রোটিনকে কিসে পরিণত করা? ট্রিপসিনের কাজ হচ্ছে আমাদের শরীরে যে প্রোটিন সেটাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করা। ঠিক আছে, কার কাজ? অগ্নাশয়। নেক্সট, এনজাইম লাইপেজ শরীরের কোন অঙ্গ দ্বারা উৎপাদিত হয়? ফুসফুস, লালাগ্রন্থি, যকৃৎ নাকি অগ্নাশয়? এখনই বললাম লাইপেজ হচ্ছে তোমার অগ্নাশয় থেকে ক্ষরণ হয়, এবং লাইপেজের কাজটাও তোমাদেরকে বলেছি, দেখো সেটা হচ্ছে ফ্যাটকে ভেঙে ফেলা। নেক্সট, মানবদেহের কোন অঙ্গ অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হয়? হাড়, মস্তিষ্ক, ফুসফুস নাকি কিডনি? অস্টিওপোরোসিস এটা আমাদের হাড়ে হয় জানো, এবং অস্টিওপোরোসিস রোগের ক্ষেত্রে কি কারণে হয়? ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন ডি এর অভাবে এই রোগটি হয়ে থাকে। নেক্সট, বাষ্পীভবন এবং ঘনীভবনের যৌথ প্রক্রিয়াকে কি বলে? পরমানন্দ, ক্রোমাটোগ্রাফি, পাতন নাকি স্ফটিককরণ? তো দেখো, বাষ্পীভবন এবং ঘনীভবন যখন একসাথে হয় তখন তাকে বলা হচ্ছে পাতন। দেখো, দেখবে ঊর্ধ্বপাতন কি, বা বাষ্পীভবন কি, বা ঘনীভূতকরণ কি, বা ফ্রিজিং কি, মেল্টিং কি, গলন কি, এই ধরনের প্রশ্ন না অনেক জায়গায় পাবে। তো এটা একটা মনে রাখার সহজ উপায় হচ্ছে কি, দেখো এটা হচ্ছে তরল, এখানেও একটা তরল, ঠিক আছে, এখানে একটা সলিড দিয়ে দাও, কঠিন বস্তু, আর এখানে হচ্ছে গ্যাস। এটা মনে রাখার সহজ একটা ট্রিক দিয়ে দিচ্ছি, ট্রিক নয়, একটা স্ট্রাকচার যেটার থেকে তোমরা সহজেই মনে রাখতে পারবে। ঠিক আছে, ধরো কোনো একটা বস্তু প্রথমে তরল রয়েছে, তরল থেকে যদি সেটাকে গ্যাসে পরিণত করা হয়, তরল থেকে গ্যাস, তখন তাকে বলা হচ্ছে এভাপোরেশন। কি বলা হয়? এভাপোরেশন। এভাপোরেশন মানে হচ্ছে বাষ্পীভবন। কি? বাষ্পীভবন মানে বাষ্পে পরিণত হচ্ছে। ঠিক আছে, কোনো একটা পদার্থ যদি গ্যাস থেকে, কোনো একটা পদার্থ যদি লিকুইড থেকে আবার কঠিন হয়ে যায়, ঠিক আছে, কোনো একটা পদার্থ লিকুইড ছিল, তরল ছিল, কঠিন, তার মানে কি? ফ্রিজ করা হলো, ফ্রিজিং, জমানো হলো। ঠিক আছে, কোনো একটা পদার্থ যদি গ্যাস আছে, গ্যাস থেকে যদি আবার লিকুইড হয় বা তরল হয়, তখন তাকে বলা হচ্ছে ঘনীভূতকরণ। ঘনীভূতকরণ, ঠিক আছে। আবার কোনো একটা পদার্থ যেটা তরল আছে সেটা যদি সলিডে পরিণত হয়, তখন তাকে কি বললাম? ফ্রিজিং। ঠিক আছে, আবার কঠিন থেকে যদি তরলে হয়, অ্যারোটা মনে রাখবে, তখন তাকে বলা হচ্ছে মেল্টিং। বুঝতে পেরেছো? তরল থেকে গ্যাস হলে বাষ্পীভবন, গ্যাস থেকে তরল হলে ঘনীভূতকরণ, তরল থেকে কঠিন হলে ফ্রিজিং, কঠিন থেকে তরল হলে কি হচ্ছে? মেল্টিং। বুঝতে পেরেছো? এবং কঠিন থেকে যদি সরাসরি গ্যাসে পরিণত হয়, তখন তাকে বলা হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন। আবার যদি কোনো একটা পদার্থ গ্যাস থেকে সরাসরি তরল কঠিন হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে ডিপোজিশন। ঠিক আছে, নেক্সট, মানুষের চোখে একটি বস্তুর প্রতিমূর্তি কোথায় তৈরি হয়? কর্নিয়া, আইরিস, পিউপিল নাকি হচ্ছে রেটিনা? তো আমাদের ছবিটা কোথায় হয়? সেটা হচ্ছে তোমার রেটিনাতে হয়। নেক্সট, চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক যে ফিল্ড, সেটা পরিমাপের একক কি? কোবাল্ট, ওম, টেসলা নাকি অ্যাম্পিয়ার? তো চৌম্বক ক্ষেত্র পরিমাপ করা হয় তোমার টেসলার মাধ্যমে। ঠিক আছে, অ্যাম্পিয়ারের মাধ্যমে কি হয়? ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করা হয়। ইলেকট্রিক কারেন্ট। আর ওম, ঠিক আছে, ওম এটার মাধ্যমে কি করা হয়? রেজিস্ট্যান্স, ইলেকট্রিক
রেজিস্ট্যান্স বা রোধ কতটা সেইটা চেক করা হয়। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদের সাথে প্রায় 30টা মতো জিকে প্রশ্ন আলোচনা করেছি। এরপর প্রত্যেক দিন এরকম ভাবে তোমাদের সাথে 30টা করে জিকে প্রশ্ন আলোচনা করা হবে এবং তোমরা দেখবে পরীক্ষার আগে তোমাদের কাছে প্রায় 1000-এর বেশি এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই। পরের দিন আরো একটা অন্য ক্লাস এবং অন্য নতুন প্রশ্ন নিয়ে আলোচনা হবে। বাই।